এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যার শেয়ার দর 10 টাকারও কমে রয়েছে, কিন্তু বিজনেসে এদের স্ট্রেংথ রয়েছে। মানে কোম্পানিটি ছোট স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো এ ধরনের যে কম দামি শেয়ার নিয়ে ডিমান্ড কিন্তু রয়েছে আর কি। কমেন্ট বক্সে কিছুদিন আগেই একজন বললো যে এ ধরনের যে স্টক নিয়ে কথা বলার জন্য। তো বাজারে প্রচুর 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা শেয়ার কিন্তু আপনারা দেখবেন, কিন্তু তার মধ্যে বিজনেসে স্ট্রেংথ রয়েছে এরকম কোম্পানি কিন্তু খুব কমই রয়েছে। তো সেখান থেকেই খুঁজে একটি স্টককে এই ভিডিওতে পরিচয় করে দেওয়া হবে যার বিজনেসে গ্রোথ রয়েছে, যার বিজনেসে স্ট্রাকচার বিজনেস মডেল দেখলে বোঝা যায় যে এর ভবিষ্যতে এই কোম্পানিটি বড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটির ডিটেলস, এদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখে নেওয়া হবে। এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। আর এ ধরনের কোম্পানি কিন্তু সবসময় ভীষণ রিস্কি হয়। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা অবশ্যই ঠিকঠাক রেখে এই কোম্পানিগুলোর কথা ভাববেন। আর এগুলো স্টাডি পারপাসে থাকে, কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়। তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে রামা স্টিল টিউবস লিমিটেড। তো এই কোম্পানির নাম শুনেই বুঝতে পারছেন এরা টিউবস এবং পাইপ এসব নিয়ে কাজ করে। এরা 1974 সাল থেকে ব্যবসা করছে। দেখুন, লিডিং ম্যানুফ্যাকচার অফ স্টিল পাইপ অ্যান্ড টিউবস, রিজিড পিভিসি অ্যান্ড জিআই পাইপস অ্যান্ড স্কোয়ার সেকশন প্রোডাক্টস ইন ইন্ডিয়া। মানে এসব ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা লিডিং প্লেয়ার, স্টিল পাইপ, টিউব, রিজিড পিভিসি এগুলো তৈরির ক্ষেত্রে। তো এই কোম্পানির যদি প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখেন, এদের দেখুন ইটস প্রোডাক্ট রেঞ্জ ইনক্লুড এমএস ইআরডব্লিউ ব্ল্যাক পাইপস, তারপরে গ্যালভানাইজড আয়রন পাইপ স্লাইড, মিডিয়াম অ্যান্ড হেভি সাইজেস, বিভিন্ন ধরনের সাইজের পাইপগুলো এগুলো থাকে, যেগুলো বিভিন্ন সেক্টরে কিন্তু ব্যবহার করা হয়। মানে বিভিন্ন সেক্টরে, ডাইভার্সিফাইড সেক্টরে এদের এই প্রোডাক্টের ব্যবহার রয়েছে। এদের যদি রেভিনিউ স্প্লিট দেখেন, ম্যানুফ্যাকচারিং থেকেই ম্যাক্সিমাম রেভিনিউটা আসে, প্রায় 70%-এর কাছাকাছি। তারপরে কেনাবেচা ট্রেডিং থেকে 31%, 30%-এর মতো এদের আসে। তারপরে কোম্পানি ট্রেডস থ্রু সাবসিডারিজ, কোম্পানির সাহায্যেও কিন্তু এটা কেনাবেচা করে, তাদের সাবসিডারি এরকম রয়েছে। তো এই কোম্পানি ইদানিং তাদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু বাড়াচ্ছে। আমাদের দেশেই ম্যাক্সিমাম এদের বিজনেস হলেও এরা বিদেশের সঙ্গে কিন্তু ব্যবসা করা শুরু করেছে। দেখুন, এক্সপোর্টেড মানে নাওয়েজ ডেজ ওয়ার্ল্ড ওয়াইড, নেমলি ইউনাইটেড কিংডম, তারপরে ইউনাইটেড আরব এমিরেটস মানে ইউএই, তারপরে শ্রীলঙ্কা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা এরকম দেশের সঙ্গে কিন্তু তারা ব্যবসা শুরু করেছে। মানে এসব দেশে এক্সপোর্ট করে তাদের প্রোডাক্ট। ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি দেখেন, মোটামুটি এখন 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যার ক্যাপাসিটি 2,94,000 মেট্রিক টন পার ইয়ার। এর ক্যাপাসিটি ইউটিলাইজেশন 60% ইন 2023, ইমপ্রুভ 44%। 2022-এর থেকে 2023-এ 44% ইমপ্রুভ করেছে। ইদানিংয়ের ডেটা অ্যাভেলেবেল নেই। তো মোট কথা তারা কিন্তু দেখুন কী হারে বাড়াচ্ছে, এক বছরেই 44%। হ্যাঁ, এক বছরে 2023-এ 60% আর 2022-এ হিসেবে 44% ইমপ্রুভ করেছে। মানে তারা ব্যবসাকে কিন্তু তারা বাড়াচ্ছে। এদের যদি দেখেন মেইন যে এদের লোকেশনে রয়েছে মহারাষ্ট্র, তারপরে অন্ধ্রপ্রদেশ এবং ইউপিতে এদের 3টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। এরা ক্যাপাসিটি এক্সপ্যানশনের কথা ভাবছে। দেখুন, 2023-এ তারা সেই প্ল্যান নিয়েছিল, প্রপোজাল সেটিং আপ প্ল্যান্ট ইন রায়পুর, ছত্তিশগড়ে আর কি, উইথ অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি 2 লক্ষ মেট্রিক টনের ক্যাপাসিটির, এবং ক্যাপেক্সেরও চিন্তাভাবনা করেছে 200 থেকে 250 কোটির মতো। তো এরা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য কিন্তু সচেষ্ট রয়েছে। তো একটা ছোট কোম্পানির ক্ষেত্রে এই যে পদক্ষেপগুলো, এই ইনিশিয়েটিভগুলো, এগুলোই কিন্তু তার যে ভবিষ্যতে চিন্তাভাবনা নিয়ে একটা ধারণা দেয় যে তারা তাদের বিজনেস বাড়ানোর জন্য সচেষ্ট রয়েছে। এদের বিজনেস নেটওয়ার্ক যদি দেখেন, দেখুন প্রেজেন্স ইন 300 সিটিস, 300 সিটিতে রয়েছে, 17টি স্টেটে বিজনেস করছে। ইদানিং আরও 2-একটা স্টেট বেড়েছে। তারপরে অ্যাক্রস ইন্ডিয়া উইথ এ ডিস্ট্রিবিউটার ডিলার নেটওয়ার্ক, 300-র উপরে তাদের ডিলার নেটওয়ার্ক রয়েছে। গ্লোবাল প্রেজেন্স রয়েছে। দি কোম্পানি হ্যাজ গ্লোবাল রিচ 17টো কান্ট্রিতে এবং 4টি কন্টিনেন্টসে। দেখুন এদের বিজনেস নেটওয়ার্কটা, কোম্পানিটি ছোট কিন্তু বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুব দ্রুত বাড়াচ্ছে তারা। এদের যদি ক্লায়েন্ট দেখেন, বড় বড় ক্লায়েন্ট রয়েছে যে আমাদের দেশের মধ্যে সেল, গেইল, এয়ারটেল, বিএসএনএল, লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা, অশোক লেল্যান্ড, এরকম বড় বড় কোম্পানিগুলো কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে। তো ক্লায়েন্ট বেস দেখলেও কিন্তু একটা সমীহ জায়গায় যে তাদের বিজনেসে তারা কিন্তু ভালো ভালো কোম্পানির সঙ্গে বিজনেস করছে, তাদের বিজনেস নেটওয়ার্কটা স্ট্রং করছে। ফান্ড রেজ করেছে তারা কিছুদিন আগেই,
500 কোটি টাকার মতো ফান্ড রেজ করেছে, বোনাস ইস্যু করেছে কিছুদিন আগেই 2:1 হারে। মানে এদের এগুলো আর কি, এই কর্পোরেট অ্যাকশন, বিশেষ করে বোনাস দেওয়াটা কিন্তু একটা কোম্পানির স্ট্রেন না থাকলে, সেই কোম্পানি বিজনেসের স্ট্রেন না থাকলে সাধারণত বোনাস দিতে পারে না। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। তারপরে মার্জার তারা করছে, মানে কোম্পানি ইজ প্রসেসিং অফ মার্জার লেপাক্ষী টিউব এ হোললি ওন সাবসিডারি টু ব্রিং অপারেশনাল সিনার্জি অ্যান্ড কস্ট সেভিং। আচ্ছা, তারা আরেকটা কোম্পানির সঙ্গে, যেটা হোললি ওন সাবসিডারি, তারা মার্জারের প্ল্যান করেছে। তারপরে তারা যেটা ফোকাস করেছে, দেখুন তাদের যে ক্যাপাসিটি রয়েছে আর কি, সেটাকে ইনক্রিজ করার জন্য কিন্তু তারা প্ল্যানিং করেছে। দেখুন এগুলো তাদের যে অ্যামাউন্টগুলো রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, যে কত মেট্রিক টন তারা টার্গেট নিয়েছে 2025-এর মধ্যে 3,94,000 মেট্রিক টনের টার্গেট নিয়েছে, যেটা 2 লক্ষ মতো রয়েছে আর কি, বর্তমানে 2 লক্ষর আশেপাশে রয়েছে। তো তারা বিজনেস বাড়ানোর জন্য কিন্তু খুবই সচেষ্ট রয়েছে, আর তারা নতুন নতুন বিজনেসের দিকে এগোচ্ছে। দেখুন, ইট হ্যাজ এন্টারিং ইনটু সেগমেন্ট লাইক সাপ্লাই স্টিল পাইপ অ্যান্ড টিউবস টু সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে পাইপগুলো হয় সেগুলো তারা তৈরির কথা ভাবছে। তারপরে সোলার এনার্জি পাওয়ার জেনারেশন ইউনিটে সেগুলোর ক্ষেত্রে কাজ করছে, যেটা একটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড এবং গ্রোয়িং সেক্টর, সেক্ষেত্রেও কিন্তু তারা কাজ করার জন্য তারা চিন্তাভাবনা করছে। অ্যান্ড ইট এইমস টু ডেডিকেট অ্যাটলিস্ট 25% অফ ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটি 3,94,000 মেট্রিক টন পার ইয়ার তো ক্যাটার গভর্নমেন্ট সেক্টর ডিমান্ড হ্যাভিং রিলেটিভলি হাই মার্জিন। মানে গভর্নমেন্ট সেক্টরের যে বিপুল চাহিদা রয়েছে সেটাকেও তারা যাতে অংশগ্রহণ করতে পারে আর কি, তার জন্য কিন্তু তারা তাদের ক্যাপাসিটি এক্সপানশনের দিকে চিন্তাভাবনা করছে, চেষ্টা করছে, 25% ইনক্রিজ করার কথা ভাবছে। তো যাই হোক, এই হচ্ছে তাদের বিজনেস স্ট্রাকচার, বিজনেস নেটওয়ার্ক। তো তারা কিন্তু তাদের বিজনেস বাড়ানোর ক্ষেত্রে খুবই সচেষ্ট রয়েছে, বিজনেস নেটওয়ার্ক দিন দিন স্ট্রং করছে। তো এগুলো দেখলেই কিন্তু একটা কোম্পানি সম্বন্ধে ধারণা আসে। এখন চলে যাব তার ডেটাগত দিকগুলোয়। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন 1600 কোটির মার্কেট ক্যাপিটাল, খুবই ছোটো ধরনের কোম্পানি। ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে চলে যাচ্ছে, 56 মতো রয়েছে, তো ঠিকঠাকই রয়েছে। একটা ছোটো কোম্পানি যখন গ্রোয়িং অবস্থায় থাকে একটু এরকম থাকেই। রিটার্ন অন ইকুইটি 10%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 2.21 রয়েছে, বর্তমানে 10 টাকা 10.5 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখি, যেটা মূল ডেটা, যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা, দেখুন 2020-তে তাদের সেলস হতো 300 কোটি, 350 কোটি, তারপরে বছর সেটা বাড়িয়ে করলো 450 কোটি, তারপরে 2022-এ সেটা বেড়ে হলো 768 কোটি। তারপরে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে, দেখুন 768 থেকে 1337 দিয়েছে করেছে। তারপরে 2023 থেকে 24-এ 1300টা একটু কমে গিয়েছে, 1300টা 1000 হয়েছে। আর যে ফার্স্ট কোয়ার্টার অবধি এখনকার হিসাব অবধি 951 কোটি। মানে এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু তাদের গ্রোথ রয়েছে। সে একটু বেশ কম হতে পারে, কোনো বছরে একটু কম হতে পারে, যেটা হয়েছে আর কি। মানে এ ধরনের ছোটো কোম্পানিতে এরকম ভোলাটিলিটি কিন্তু থাকতেই পারে, কিন্তু এভারেজ পারফরমেন্স যদি দেখেন তাদের কিন্তু গ্রোথ রয়েছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 2020-তে 0, তখন একটু কোভিড টাইম ছিল, একটু ব্যবসার সমস্যা ছিল। তারপরে 2021-এ সেটা 12 কোটি করলো প্রফিট, তারপরের বছর 27 কোটি করলো, 27 কোটি, 30 কোটি, 29 কোটি। মানে কনসিস্টেন্টলি প্রফিট করছে, এবং প্রফিটের মধ্যেও কিন্তু গ্রোথের কনসিস্টেন্সি আনার চেষ্টা করছে। তার ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যদি হিসাবগুলো দেখেন, দেখুন গত 3 বছরে 31% সিএজিআর হিসাবে বা 31% হিসেবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। গত 3 বছরে 33% হিসেবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন 49% হিসেবে দেখিয়েছে। তো বিজনেসের মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে। 3 বছরে রিটার্ন অন ইকুইটি 15% হিসেবে বাড়িয়েছে। তো এই ডেটাগুলো দেখলেই পরিষ্কার তারা বিজনেস কিন্তু বাড়াচ্ছে আর কি। এবার এদের ব্যালেন্স শিটটা দেখুন, 181 কোটি রিজার্ভ রয়েছে, সেটাও দ্রুত তারা গ্রো করছে। 2020-তে 79 কোটি ছিল, তারপরে 92 হলো, 118 হলো, 179 হলো, এখন 181 কোটি। আর ঋণও রয়েছে 145 কোটির মতো ঋণ রয়েছে, যদিও শর্ট টার্মেই বেশি রয়েছে, লং টার্মে খুব কম রয়েছে। লং টার্মে মাত্র 27 কোটি রয়েছে। তো আপনারা জানেন যে লং টার্মের ঋণটাই বেশি মাথা ব্যথার কারণ। তো এক্ষেত্রে অনেক, মানে যেটুকু লং টার্মে রয়েছে আর কি 27 কোটি, তার চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে। তো ঠিকঠাকই একটা ছোটো কোম্পানি হিসাবে ঠিকঠাকই ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এখানে প্রোমোটার রয়েছে 56.33%। এফআইরা নজর দেওয়া শুরু করেছে, দেখুন সামান্য রয়েছে 0.05%-এর মতো, ডিআই আপাতত নেই। আর পাবলিক রয়েছে 43%-এর মতো, 43.61%-এর মতো। তো যাই হোক, একটা ছোটো কোম্পানি সব কিছুই একেবারে ঠিকঠাক পাবেন না।
কিন্তু যতটুকুই রয়েছে আর কি, মানে এত ছোট কোম্পানিতে মানে এত ছোট কোম্পানি অনুযায়ী কিন্তু যথেষ্ট ঠিকঠাক রয়েছে আর কি। তো যে আচ্ছা, এদের পারফরমেন্স যদি দেখেন, এদের শেয়ার দরে কীরকম পারফরমেন্স দিচ্ছে দেখুন। গত 6 মাসে 19% মতো নেগেটিভ রয়েছে, গত 1 বছরে 18% মতো নেগেটিভ রয়েছে, কিন্তু 5 বছরে 1200%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 1286% রিটার্ন দিয়েছে। তো মাল্টিপ্লিকার একটা রিটার্ন দিয়েছে। তো এ ধরনের কোম্পানি কিন্তু এরকম যখন রিটার্ন দেয়, এত বড় রিটার্ন দেয়, কারেকশনও কিন্তু বড় হয়। দেখুন যে কারেকশন বর্তমানে রয়েছে 30%-এর মতো রয়েছে কারেকশন। তো যে কোম্পানি আপনাকে 5 বছরে 1200 মানে 12-13 গুণ টাকা করে দিয়েছে, সেটার যে কারেকশন এরকম হবে না তা হয় না। তো যাই হোক, এই কারেকশনগুলোই মানে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হয়, যদি তাদের বিজনেসে গ্রোথ থাকে আর শেয়ার দরে কারেকশন থাকে, সেটা কিন্তু সেই কোম্পানির মানে নতুন করে এন্ট্রির ক্ষেত্রে একটা সুযোগ হতে পারে। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ভীষণ ছোটো ধরনের কোম্পানি, ভীষণ রিস্কি হবে, ভীষণ ভোলাটাইল হবে, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।